হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে দা দেবজি চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব ক্লাস 12 থার্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সের তোমাদের যে প্রথম অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায়ের আজকে কিন্তু দ্বিতীয় ক্লাস। ঠিক আছে, প্রথম পার্টে কিন্তু আমি ঠান্ডা যুদ্ধ সম্পর্কে পড়িয়েছিলাম, আজকে তার দ্বিতীয় পার্ট। দেখো, আজকের ক্লাসটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ঠিক আছে, কারণ আজকের যেই টপিকগুলি আজকে আলোচনা করবো এখান থেকে কিন্তু পরীক্ষাতে থাকবেই। তোমরা জানো যে এই অধ্যায়, প্রথম অধ্যায় থেকে তোমাদের 8টি এমসিইউ কিন্তু পরীক্ষাতে থাকবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও থেকে কিন্তু পরীক্ষাতে আসবেই। ঠিক আছে, দেখো আজকের যেই টপিকগুলি আলোচনা করব সেটা হচ্ছে পটসডাম সম্মেলন সম্পর্কে জানবো, ফুলটন বক্তৃতা, প্রতিরোধের নীতি, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা সম্পর্কে জানবো। তারপরে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এই ন্যাটোর জন্যই কিন্তু বর্তমানে যে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধ চলছিল এই ন্যাটোর জন্যই কিন্তু। ঠিক আছে, তা এর সম্পর্কে বিস্তারিত জানবো। তারপরে কমিন ফর্ম, কোমেকন আর মল্টোভ পরিকল্পনা, এই টপিকগুলি সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, আরেকটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বার্লিনের অবরোধ। তাহলে এই সমস্ত বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাহলে শেষ পর্যন্ত কিন্তু তোমরা দেখবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আলোচনা করব কিসের সম্পর্কে, যে আগে একটু বলে নিই যে তোমরা জানো আগের ভিডিওতেও বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়। দেখো তোমরা জানো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। ঠিক আছে, এই 1939 সাল থেকে 45 সালের মধ্যে কার কার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়? মিত্র শক্তি আর অক্ষ শক্তি, মিত্র শক্তি আর অক্ষ শক্তি। ঠিক আছে, এই দুটি জোটের মধ্যে কিন্তু কি হয়, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়। এই মিত্র শক্তি অর্থাৎ অ্যালাইড পাওয়ারে ছিল হচ্ছে ইউএসএ অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে ইউকে অর্থাৎ ব্রিটেন, তারপরে ফ্রান্স আর ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, সোভিয়েত ইউনিয়ন বা যাকে আমরা ইউএসএসআর বলি। ঠিক আছে, আর এই দেশটি এখন নেই। ঠিক আছে, 1991 সালে এই দেশটি 15টি দেশের টুকরো টুকরো হয়ে যায়, আগেও বলেছিলাম। আর অক্ষ শক্তিতে ছিল হচ্ছে জার্মানি, জাপান আর ইটালি। তাই তো, তাহলে এই দুটি জোটের মধ্যে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, আর তাতে মিত্র শক্তি কিন্তু জিতে যায় আর অক্ষ শক্তি পরাজিত হয়। তার মধ্যে জার্মানি পরাজিত হয়। জার্মানির যে হিটলার ছিল তিনি পরে আত্মহত্যা করে। ঠিক আছে, হারার ভয়ে কিন্তু তারপরে লাস্টে কিন্তু এই যে জার্মানির যে লিডার ছিল হিটলার, তিনি আত্মহত্যা করেন, লাস্টে সুইসাইড করেন। তারপরে জাপান, ইটালি এরা কিন্তু পরাজিত হয়। তাহলে এই পটসডাম সম্মেলন, এই পটসডাম সম্মেলনকে কিন্তু কি বলা হয়, যে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে কিন্তু চিহ্নিত করা হয়। তাহলে আমি যেই পয়েন্টগুলি এখন লিখাচ্ছি তোমরা এগুলি নোট করে রাখো। ঠিক আছে, তোমরা এটা তো আগেও বলেছিলাম, এখন আরেকটু বলে দিলাম। আর এখানের মধ্যে মিত্র শক্তির মধ্যে যে আমেরিকা যুক্তরাষ্ট্র ছিল, এই আমেরিকা যুক্তরাষ্ট্র কি একটা পুঁজিবাদী দেশ, তাই তো। ইউএসএ একটা পুঁজিবাদী দেশ, আর ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন একটি সমাজতান্ত্রিক দেশ। ঠিক আছে, যেহেতু এই দুটি দেশের মতাদর্শ আলাদা, এই মতাদর্শগত বিরোধী কিন্তু ঠান্ডা যুদ্ধ, এটা আগেও বলেছিলাম, আবার একটু বলে দিচ্ছি তোমাদের রিকল করার জন্য। দেখো পটসডাম সম্মেলনকে কি বলা হয়, তাহলে আমি একটা একটা করে পয়েন্ট আলোচনা করব, তোমরা সেটা নোট করো খাতায়। যে এই সম্মেলন কত সালে হয়? 1945 সালে হয়। তাহলে পরীক্ষায় আসতে পারে যে পটসডাম সম্মেলন কত সালে হয়, ডেটটা লিখে রাখবে। আর এই যে সম্মেলন, এই সম্মেলনটা কিসের জন্য হয়? দেখো আগে বলি যে এই সম্মেলনটা কোন স্থানে হয়। নাম হচ্ছে পটসডাম সম্মেলন। এই পটসডাম হচ্ছে একটা জায়গার নাম, একটা স্থানের নাম, সেটা হচ্ছে জার্মানির পটসডাম। ঠিক আছে, জার্মানির পটসডাম।
তাহলে জার্মানি যে দেশটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি হেরে যায়, ঠিক আছে। অক্ষশক্তিতে জার্মানি ছিল, জাপান ছিল আর ইটালি ছিল। তাহলে জার্মানি তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। তাহলে এই জার্মানিকে নিয়ে কি করা হবে, ঠিক আছে। যারা জয়ী হয়েছিল ইউএসএ, তারপরে ব্রিটেন, ফ্রান্স আর সোভিয়েত ইউনিয়ন, এরা এখন ঠিক করতেছে যে এই জার্মানিকে কি করবে, এই জার্মানিকে নিয়ে কি করবে এখন। তাহলে জার্মানির যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎ সম্পর্কে যে সিদ্ধান্ত তা নেওয়ার জন্য কিন্তু এই জার্মানির পটসডামে কিন্তু একটা সম্মেলন করে। আর সেই সম্মেলনে কারা কারা ছিল, এই যে মিত্র শক্তির যে দেশগুলি ছিল তাদের লিডার ছিল। এখানে উপস্থিত ছিল হচ্ছে সোভিয়েত ইউনিয়নের লিডার ছিল জোসেফ স্ট্যালিন, ঠিক আছে। জোসেফ স্ট্যালিন কোন দেশের লিডার ছিল? ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন। আরেকজন ছিল হচ্ছে হ্যারি ট্রুম্যান, ঠিক আছে। হ্যারি ট্রুম্যান, এই হ্যারি ট্রুম্যান কোন দেশের লিডার ছিল? ইউএসএ, অর্থাৎ আমেরিকা। আরেকজন ছিল সেটা হচ্ছে উইনস্টন চার্চিল, ঠিক আছে। উইনস্টন চার্চিল, এই উইনস্টন চার্চিল কোন দেশের লিডার ছিল? অর্থাৎ এই উইনস্টন চার্চিল কিন্তু ইউকের প্রধানমন্ত্রী ছিল, ঠিক আছে। ইউকে অর্থাৎ ব্রিটেনের প্রাইম মিনিস্টার বা প্রধানমন্ত্রী ছিল এই উইনস্টন চার্চিল। তাহলে এই তিনজন লিডার কিন্তু এই পটসডাম সম্মেলনে উপস্থিত হয়েছিল। কিসের জন্য? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে এই যে জার্মানি হেরে গেছে, এবার জার্মানির ভবিষ্যৎ, জার্মানিকে নিয়ে কি করা হবে তার সম্পর্কেই এই জার্মানির একটা জায়গার নাম হচ্ছে পটসডাম। সেই পটসডামে কিন্তু এই নেতারা মিলে একটা কি করে, যে সম্মেলন করে, সেটাই হচ্ছে পটসডাম সম্মেলন। আর এই সম্মেলনের মধ্যে কিন্তু এই যে উইনস্টন চার্চিল ছিল আর যে হ্যারি ট্রুম্যান ছিল, এই দুটি দেশ কি পুঁজিবাদী দেশ ছিল, ইউরোপের দেশ। আমি আগেই বলেছিলাম যে ইউএসএ হচ্ছে একটা পুঁজিবাদী দেশ। তাহলে এই ইউএসএ লিডার হচ্ছে হ্যারি ট্রুম্যান আর ইউকে লিডার হচ্ছে উইনস্টন চার্চিল। এরা দুজন কিন্তু পুঁজিবাদী দেশ ছিল, এই দুটি দেশ। আর জোসেফ স্ট্যালিন হচ্ছে ইউএসএসআর এর লিডার, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের লিডার। ইনি ছিলেন হচ্ছে সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী। তাহলে যেহেতু এই সম্মেলনের মধ্যে তারা আলোচনা করলেও এখানের মধ্যে কিন্তু তাদের মধ্যে একটা মতবিরোধ দেখা যায়, ঠিক আছে। তাহলে এটাই এখানে বলা হচ্ছে যে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত কিন্তু এই পটসডাম সম্মেলনকেই বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত, ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে যে কোন সম্মেলনকে ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে মনে রাখবে যে পটসডাম সম্মেলনকে কিন্তু এই ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হিসেবে গণ্য করা হয়, ঠিক আছে। তাহলে পটসডাম সম্মেলন সম্পর্কে তোমরা সবটা জেনে গেলে। এবার দেখো যে ফুলটন বক্তৃতা সম্পর্কে, ঠিক আছে। এগুলো মুছে দিচ্ছি, তোমরা এগুলি লিখে রাখো। দেখো এবার দেখো যে ফুলটন বক্তৃতা, ঠিক আছে। ফুলটন বক্তৃতা কি? যে এই ফুলটন বক্তৃতা, দেখো আগে বলি যে ফুলটন কি। ফুলটন হচ্ছে একটা জায়গার নাম, সেটা আমেরিকার একটা জায়গা, ঠিক আছে। আমেরিকার ফুলটন, ঠিক আছে। আমেরিকার ফুলটন নামে একটা জায়গায়, ঠিক আছে, একটা কলেজ আছে। সেই কলেজটার নাম হচ্ছে ওয়েস্ট মিনিস্টার কলেজ, ঠিক আছে। ওয়েস্ট মিনিস্টার কলেজ। তাহলে এই যে আমেরিকার ওয়েস্ট মিনিস্টার কলেজে, ঠিক আছে, ফুলটনের ওয়েস্ট মিনিস্টার কলেজে কি করে, ফুলটন নামে যে জায়গা, ঠিক আছে, এই জায়গার মধ্যে কিন্তু এই কলেজটার মধ্যে
ইউকে অর্থাৎ ব্রিটেনের যে প্রধানমন্ত্রী ছিল উইনস্টন চার্চিল, ঠিক আছে, চার্চিল, এই চার্চিল কি করে যে একটা বক্তৃতা দেয়, একটা স্পিচ দেয়, এর জন্য এটার নাম হচ্ছে ফুলটন বক্তৃতা। কেন এই স্পিচ অর্থাৎ এই বক্তৃতাটা আমাদের পড়তে হচ্ছে এই ঠান্ডা যুদ্ধের? কারণ এই ঠান্ডা যুদ্ধ কি যে সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক মতাদর্শ আর পুঁজিবাদী দেশগুলির মধ্যে যে মত পার্থক্য, সেটাই তো কি ঠান্ডা যুদ্ধের সূত্রপাত হয় এই মতাদর্শগত বিরোধের জন্যই। তাহলে যেহেতু চার্চিল হচ্ছে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিল, প্রাইম মিনিস্টার ছিল, আর ব্রিটেন একটি পুঁজিবাদী দেশ ছিল, ঠিক আছে, আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে এই ব্রিটেনও একটা পুঁজিবাদী দেশ ছিল, তাহলে তার প্রধানমন্ত্রী কিন্তু পুঁজিবাদী মতাদর্শে বিশ্বাসী। তাহলে তিনি এই আমেরিকার ফুলটন নামে জায়গায় ওয়েস্টমিনিস্টার কলেজে একটা বক্তৃতা দেন। সেটা কত সালে দেন মনে রাখবে যে 1900, তাহলে এই ফুলটন বক্তৃতা কত সালে হয়? 1946 সালেই 5ই মার্চ, ঠিক আছে, এই ডেটটা মনে রাখবে যে কত সালে এই বক্তৃতা দেওয়া হয়, ঠিক আছে, 80। তাহলে এইখানের মধ্যে চার্চিল কি করে যে বক্তৃতা দিতে গিয়ে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য কিন্তু সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কিন্তু এখানে বক্তৃতা দেন। যেহেতু এই বক্তৃতার মধ্যে সোভিয়েত ইউনিয়নের বিরোধিতা করে, তার জন্য এটা কিন্তু এখন সোভিয়েত ইউনিয়নের সঙ্গে এই ব্রিটেনের একটু মতাদর্শগত বিরোধ দেখা যাচ্ছে, তাই না? তাহলে এইটাই যে এখানের মধ্যে আলোচনা করা হচ্ছে ঠান্ডা যুদ্ধের মধ্যে, যে চার্চিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে কিন্তু এখানের মধ্যে একটা বক্তব্য দেন, সেটাই হচ্ছে ফুলটন বক্তৃতা। বোঝা গেল? তাহলে ফুলটন বক্তৃতা, ফুলটন কোথায়? আমেরিকার একটা জায়গার নাম। আর কত সালে এই ফুলটন বক্তৃতা দেওয়া হয়? 1946 সালের 5ই মার্চ। কে দেন? ব্রিটেনের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। এতটুকু মনে রাখবে, হয়ে যাবে। তারপর দেখো যে প্রতিরোধের নীতি, ঠিক আছে, এই প্রতিরোধের নীতি এর প্রবক্তাকে, এই কোশ্চেনটা আসে যে মনে রাখবে জর্জ এফ কেন্নান। জর্জ এফ কেন্নান। এই জর্জ এফ কেন্নান কে ছিলেন? একজন রাষ্ট্রদূত ছিলেন। তিনি কিন্তু সোভিয়েত ইউনিয়নে, ঠিক আছে, সোভিয়েত ইউনিয়নে কিন্তু আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন, ঠিক আছে। তোমরা জানো, আর নাই জন্য বলে দিচ্ছি, যে প্রত্যেকটা দেশের কিন্তু অন্যান্য দেশে অ্যাম্বাসেডর অর্থাৎ রাষ্ট্রদূত থাকে। যেমন ভারতের থেকে অনেক রাষ্ট্রদূত ইউএসএতে, তারপরে আমেরিকাতে, ব্রিটেনে, ফ্রান্সে, বর্তমানেও কিন্তু আছে, ঠিক আছে, বর্তমানেও ভারত থেকে অনেক রাষ্ট্রদূত বিভিন্ন দেশে থাকে, ঠিক আছে। অন্যান্য দেশের রাষ্ট্রদূত আমাদের দেশে থাকে, ঠিক আছে, এমবেসি যাকে বলা হয়। তাহলে এই যে এমবেসি, তখন কিন্তু জর্জ এফ কেন্নান কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের হয়ে সোভিয়েত ইউনিয়নে কিন্তু রাষ্ট্রদূত ছিল। তাহলে এই জর্জ এফ কেন্নান কিন্তু বুঝতে পারে যে এই ইউএসএসআর এর সঙ্গে কিন্তু বন্ধুত্ব করা ঠিক হবে না, কারণ সমাজতান্ত্রিক দেশ, আর এই সমাজতান্ত্রিক দেশের যে প্রভাব সেটা কিন্তু তখন বেড়েই যাচ্ছিল, ঠিক আছে। ইউরোপের অনেক দেশও কিন্তু কি হচ্ছিল যে এই সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাস করতে লাগলো, অনেক দেশ সমাজতান্ত্রিক দেশ হয়ে যাচ্ছিল, সোভিয়েত ইউনিয়নের এতটা প্রভাব বেড়ে গেছিল। তার জন্য কিন্তু এই জর্জ এফ কেন্নন কি করে যে এই প্রতিরোধের নীতির প্রদান করে। তাহলে এই প্রতিরোধের নীতির প্রধান প্রবক্তা কিন্তু তিনি, ঠিক আছে, প্রধান প্রবক্তা, ঠিক আছে। তাকে কিন্তু একটা ছদ্মনামে বলা হয়, সেটা হচ্ছে এক্স। এক্স ছদ্মনামে কিন্তু তিনি পরিচিত, ছদ্মনাম, ঠিক আছে। তাহলে এক্স ছদ্মনামে কে পরিচিত যদি কোশ্চেন আসে, মনে রাখবে জর্জ এফ কেন্নন, ঠিক আছে। তাহলে এই জর্জ এফ কেন্নন এই প্রতিরোধের নীতির প্রধান প্রবক্তা। আর এই নীতির দ্বারা কি করা হবে যে সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব তাকে কিন্তু প্রতিরোধ করতে হবে। প্রতিরোধ করাই হচ্ছে এই নীতির আর কি মূল বক্তব্য, ঠিক আছে। সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিরোধ করা, ঠিক আছে। তাহলে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে, বিশ্বে যে তার প্রভাব বাড়ছিল, ঠিক আছে, সমাজতান্ত্রিক মতাদর্শকে যে প্রচার করছিল সোভিয়েত ইউনিয়ন, তার যে প্রভাবটা সারা বিশ্বে বাড়ছিল, সেই প্রভাবকে প্রতিরোধ করার জন্য
কমানোর জন্য সেই প্রভাবকে জর্জ এফ কেনান এই প্রতিরোধের নীতি দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এতটুকু মনে রাখবে। এখন দেখো যে ট্রুম্যান নীতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ট্রুম্যান নীতি। ঠিক আছে, তোমরা এগুলি লিখে রাখো, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে দেখো এখানে যে লেখা আছে ট্রুম্যান নীতি, এখানে ট্রুম্যানকে একটু আগে বলছিলাম যে পটসডাম সম্মেলনের মধ্যে একজন রাষ্ট্রপতি এসেছিল, তিনি হচ্ছেন হ্যারি ট্রুম্যান। আর হ্যারি ট্রুম্যান কোন দেশের রাষ্ট্রপতি ছিল, কোন দেশের লিডার ছিল? ইউএসএ, আমেরিকার লিডার। তাহলে এই আমেরিকার লিডারই হচ্ছে এই ট্রুম্যান, হ্যারি ট্রুম্যান, পুরো নাম হচ্ছে হ্যারি ট্রুম্যান। তাহলে তিনি একটা নীতি পেশ করেন। ঠিক আছে, তাহলে এখানে ট্রুম্যান নীতি কত সালে দেওয়া হয় সেটা আগে বলে নিই, যে 1947 সালে, 1947 সালেই 12ই মার্চ। ঠিক আছে, এই ডেটটা মনে রাখবে যে 1947 সালের 12ই মার্চ কিন্তু এই ট্রুম্যান নীতি ঘোষণা করা হয়। কার দ্বারা? আমেরিকার রাষ্ট্রপতি। ঠিক আছে, ইউএসএ, ইউএসএর যে রাষ্ট্রপতি ছিল তিনি কে ছিলেন? হ্যারি ট্রুম্যান। হ্যারি ট্রুম্যান। ঠিক আছে, এই হ্যারি ট্রুম্যান কি করে যে সোভিয়েত ইউনিয়নের প্রভাবকে প্রতিহত করার জন্য, যে কি আর্থিক দিক থেকে, আর্থিক আর সামরিক দিক থেকে, আর্থিক ও সামরিক দিক দিয়ে সাহায্য। ঠিক আছে, এই আর্থিক এবং সামরিক দিক থেকে সাহায্যের মাধ্যমে এই সমাজতান্ত্রিক রাষ্ট্র ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব বিশ্বে তাকে প্রতিরোধ করার জন্য কিন্তু এই হ্যারি ট্রুম্যান এই ট্রুম্যান নীতি ঘোষণা করেন। ঠিক আছে, এটা মনে রাখবে। আর ডেটটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে 1947 সালের 12ই মার্চ। ঠিক আছে, তারপরে এখন আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে মার্শাল পরিকল্পনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও কিন্তু পরীক্ষায় আসে। ঠিক আছে, এই মার্শাল পরিকল্পনা কিন্তু একজন ব্যক্তির মস্তিষ্ক প্রসূত, সেই ব্যক্তির নাম হচ্ছে জর্জ মার্শাল। মনে রাখবে, জর্জ মার্শাল। ঠিক আছে, জর্জ মার্শাল কিন্তু একজন আমেরিকার রাষ্ট্র সচিব ছিল। ঠিক আছে, আমেরিকার রাষ্ট্র সচিব, ইউএস এর রাষ্ট্র সচিব, রাষ্ট্র সচিব। তাহলে এই জর্জ মার্শাল, তোমরা শুধু নামটা মনে রাখবে যে এই জর্জ মার্শাল একটা ইউনিভার্সিটি, একটা বিশ্ববিদ্যালয় ছিল, তার নাম হচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, এই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 1947 সালে আমেরিকার পররাষ্ট্র সচিব জর্জ মার্শাল আমেরিকাতেই একটা বিশ্ববিদ্যালয় ছিল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, সেখানে একটা ভাষণ দেন। সেই ভাষণের মধ্যেই কিন্তু তিনি এই মার্শাল পরিকল্পনার কথা বলেন। তাহলে মার্শাল পরিকল্পনা কে দেন? জর্জ মার্শাল দেন। এই মার্শাল পরিকল্পনা কি সম্পর্কে? যে মার্শাল পরিকল্পনা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সালের মধ্যে। তাতে ইউরোপের অনেক দেশ কিন্তু অর্থনৈতিক দিক থেকে অনেক ডাউন আর কি ফল হয়ে যায়, অর্থনৈতিক অতটা উন্নত থাকে না সেই দেশগুলি, অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়ে, অনেক যুদ্ধে অনেক ধ্বংস হয়, অনেক আর্থিক ক্ষতি হয়, সামরিক দিক থেকে অনেক খরচ হয়, তার জন্য কিন্তু ইউরোপের অনেক দেশগুলি পিছিয়ে পড়ল। তার জন্য এই যে যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের যে দেশগুলি, সেই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের দেশগুলির যাতে অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটে, ঠিক আছে, অর্থনৈতিক দিক থেকে যাতে আরও তাড়াতাড়ি উন্নত হয়ে ওঠে, তার জন্য আর্থিক সহায়তা প্রদানই হচ্ছে এই মার্শাল পরিকল্পনা। ঠিক আছে, তাহলে এই মার্শাল পরিকল্পনাতে কি বলা হয়? যে পশ্চিম ইউরোপের যে দেশগুলি আছে যুদ্ধ বিধ্বস্ত, আর্থিক অনেক খরচ হয়েছে যুদ্ধের মধ্যে, ঠিক আছে, তাদেরকে আর্থিক দিক থেকে সহায়তা দেওয়া হবে। আর এই সহায়তার দ্বারা সোভিয়েত ইউনিয়নের প্রভাবকেও কিন্তু প্রতিরোধ করা হবে। যদি ইউএসএ কোনো একটা পশ্চিম ইউরোপের দেশকে আর্থিক দিক থেকে সাহায্য করে, তার মানে কি সেই দেশ ইউএসএর অনুগত হয়ে গেল, ইউএসএর সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করবে। আর যেই দেশ ইউএসএর বন্ধু, সেই দেশ
নিশ্চিত ইউএসএসআর এর শত্রু হবে, কারণ দুটি দেশের মতাদর্শ কিন্তু আলাদা আলাদা। একটি দেশ পুঁজিবাদী ক্যাপিটালিস্ট, আরটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থাৎ কমিউনিস্ট। ঠিক আছে, একটা কমিউনিজমে বিশ্বাসী আর একটা ক্যাপিটালিজমে বিশ্বাসী। তাহলে যেহেতু দুটি দেশের মতাদর্শ আলাদা, আর সেই সময় ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব, সমাজতান্ত্রিক যে মতাদর্শের প্রভাব, সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ছিল, তার জন্য সেটাকে প্রতিরোধ করার জন্য এই জর্জ মার্শাল একটা পরিকল্পনা দেয় যে মার্কিন যুক্তরাষ্ট্র সেই যুদ্ধ বিধ্বস্ত ইউরোপের যে দেশগুলি তাদেরকে আর্থিক সহায়তা প্রদান করবে। আর সেটাই হচ্ছে, তাহলে এটা কিসের জন্য এই পরিকল্পনাটা? যুদ্ধ বিধ্বস্ত, তোমরা এটা লিখে রাখো, পশ্চিম ইউরোপের দেশগুলিকে আর্থিক সহায়তা। ঠিক আছে, তাহলে যুদ্ধ বিধ্বস্ত যে পশ্চিম ইউরোপের দেশগুলি ছিল তাদেরকে আর্থিক সহায়তা প্রদানই হচ্ছে এই মার্শাল পরিকল্পনা, বোঝা গেল? আর তার দ্বারা কিন্তু সোভিয়েত ইউনিয়নের যে প্রভাব সেটাকেও প্রতিরোধ করা হচ্ছে। তাহলে এই মার্শাল পরিকল্পনা এটাও একটা ইম্পর্টেন্ট ঘটনা। আর আরেকটা কথা মনে রাখবে, যেটা সব থেকে এই ইম্পর্টেন্ট এই মার্শাল পরিকল্পনা সম্পর্কে, আর অনেকেই এটাতে কনফিউজ হয়ে যায় যে পরীক্ষায় আসে যে মার্শাল পরিকল্পনা কবে কার্যকর হয়। অনেকে এই 1947 সালই দিয়ে রাখে যে মার্শাল পরিকল্পনা নাকি 1947 সালে কার্যকর হয়। আসলে কিন্তু না, 1948 সালে মনে রাখবে যে 1948 সালে কি হয়, যে এই মার্শাল পরিকল্পনা কি হয়, যে কার্যকর হয়। ঠিক আছে, 1947 সালে তো মাত্র হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে জর্জ মার্শাল সেই পরিকল্পনাটা সম্পর্কে বলেন সবার সামনে, কিন্তু সেটা কার্যকর হয়, সেটা গৃহীত হয়, এবং তার দ্বারা $33 বিলিয়ন, মনে রাখবে $33 বিলিয়ন, এই $33 বিলিয়ন কিন্তু সাহায্য করা হয় পশ্চিম ইউরোপের দেশগুলিকে। ঠিক আছে, আর সেটা কার্যকর কবে হয়? 1948 সালে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা লিখে রাখো যে মার্শাল পরিকল্পনা কার্যকর হয় 1948 সালের এপ্রিল মাসে। সাল রাখা আর কি, এপ্রিল মাস মনে রাখার দরকার নেই, 48 সাল, 1948 সাল এটা মনে রাখবে। তাহলে মার্শাল পরিকল্পনা সম্পর্কে সমস্ত আলোচনা শেষ। এখন আলোচনা করব ন্যাটো সম্পর্কে, এটাও কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। তোমরা পড়েছো বা শুনেছো নিউজে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তাই তো? তাহলে এই যে ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ, এই যুদ্ধের কারণটা কি? তোমরা অনেকেই জানো, আবার অনেকেই জানো না। তাহলে যারা জানো না তাদেরকে বলে রাখি যে একটা জোট আছে, সেটা হচ্ছে একটা সামরিক জোট, সেটা হচ্ছে ন্যাটো। আর এই ন্যাটোর পুরো কথাটি হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, তাহলে এই ন্যাটোর পুরো নামটি কি? এখন ন্যাটো সম্পর্কে পড়াচ্ছি। তাহলে ন্যাটোর পুরো নাম হচ্ছে, মনে রাখবে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। ঠিক আছে, এটা পুরো নামটাও আসে, তাহলে মনে রাখবে। ঠিক আছে, বাংলায় বললে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। ঠিক আছে, তাহলে এতটুকু তোমরা মনে রাখবে যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, বাংলায় বললে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা। তাহলে এবার তোমরা জানো যে নর্থ আটলান্টিক মানে এখানে লিখে দিয়েছি উত্তর আটলান্টিক। আটলান্টিক কি? এখানে আটলান্টিক হচ্ছে একটা মহাসাগরের নাম, দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। তাহলে এই যে আটলান্টিক মহাসাগর যদি তোমরা ওয়ার্ল্ড ম্যাপে দেখো, সেই আটলান্টিক মহাসাগরের উত্তরে যে দেশগুলি আছে, যেহেতু উত্তর আটলান্টিক মানে আটলান্টিক মহাসাগরের উত্তরে অবস্থিত যেই সমস্ত দেশ আছে তাদের নিয়ে একটা সামরিক জোট গঠিত হয়, সেটাই হচ্ছে এই ন্যাটো বা নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সেটা কিসের জন্য গঠিত হয়?
এই সোভিয়েত ইউনিয়নকে ইউএসএসআরকে প্রতিরোধ করার জন্য। কে গঠন করে এই ন্যাটোটা? ইউএসএ অর্থাৎ আমেরিকা, ঠিক আছে, আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, যেটাই বলো, এই আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু এই ন্যাটো জোটটা গঠন করে। কত সালে গঠন করে? মনে রাখবে 1949 সালের 4 এপ্রিল। এই ডেটটা মনে রাখবে যে ন্যাটো কবে গঠিত হয়? 1949 সালের 4 এপ্রিল। এটা কি জোট? মনে রাখবে এটা একটা সামরিক জোট, সামরিক জোট, ঠিক আছে, একটা সামরিক জোট। কেন এটাকে সামরিক জোট বলা হয় এখন একটু যখন আলোচনা করব একটু পরে বুঝতে পারবে। দেখো, এই যে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটা সামরিক জোট এর জন্যই যে এই আগে বলে রাখি যে এই জোটের মধ্যে কতগুলি দেশ ছিল। যখন 1949 সালের 4 এপ্রিল এই ন্যাটো গঠিত হয় তখন কিন্তু টোটাল এখানের মধ্যে 12টি দেশ ছিল, ঠিক আছে। কতগুলি সদস্য দেশ ছিল? 12টি দেশ ছিল। আর এখনও কিন্তু এই ন্যাটো জোটটা আছে। এখন বর্তমানে কিন্তু 32টি দেশ এই ন্যাটোতে আছে, ঠিক আছে। এই 32টি দেশ তোমরা যদি গুগলে সার্চ করো কি কি দেশ, তোমরা এসে পড়বে। 32টি দেশ মুখস্থ করার কোনো দরকার নেই, একটা আইডিয়া রাখবে যে আমেরিকা কিন্তু এই ন্যাটোর সদস্য, ফ্রান্স, ইটালি, জার্মানি, সুইডেন, ঠিক আছে। আর বলে রাখি যে 32তম যেই দেশটি, মানে সবচেয়ে নতুন সদস্য, সবার শেষে যেই দেশটি এই ন্যাটোতে যোগ দেয় সেই দেশটির নাম শুধু মনে রাখবে, সেই দেশটি হচ্ছে সুইডেন। সুইডেন, ঠিক আছে। এই সুইডেন কিন্তু 32তম সদস্য, অর্থাৎ সবার লাস্টে যোগ দেয়। আর সেটা কবে যোগ দেয়? এই যে 1 বছর আগেই, ঠিক আছে, 2024 সালেই কিন্তু যোগ দেয়, ঠিক আছে। এই 2024 সালেই কিন্তু মার্চ মাসে এই সুইডেন এই ন্যাটো জোটে কিন্তু, এই ন্যাটো যে সামরিক জোট এটাতে যোগ দেন, বুঝা গেল। আর যে ইউক্রেন যে আছে, এই ইউক্রেনও কিন্তু এই ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। যেহেতু এই ইউক্রেন এই ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, তাই সোভিয়েত ইউনিয়ন কি করে, বর্তমানে তো সোভিয়েত ইউনিয়ন নেই, বর্তমানে যে দেশটি আছে সেটা কি? রাশিয়া। রাশিয়া যে আছে সেই রাশিয়া ইউক্রেনে কিন্তু আক্রমণ করে, বোঝা গেল। তাহলে এটা একটু মনে রাখবে যে কেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ হয়েছিল, এই ন্যাটোর কারণেই কিন্তু। আর একটা কথা মনে রাখবে যে এটা একটা সামরিক জোট এর জন্যই, দেখো এই যে জোট, এই জোটের মধ্যে কিন্তু এই সংস্থাতে একটা এখানে 14টি ধারা আছে। যেমন ভারতের যে সংবিধান আছে সেই সংবিধানে অনেক ধারা আছে, অনেক আর্টিকেল আছে, মানে এই জোটটা কিভাবে চলবে তার নিয়ম কিন্তু আছে, তাই না। তাহলে এটা এখানের মধ্যে 14টি কিন্তু ধারা আছে। এই ন্যাটোর কয়টি ধারা আছে? 14টি ধারা আছে, মনে রাখবে। আর এই 14টি ধারার মধ্যে যে 5 নং ধারা, ঠিক আছে, অর্থাৎ আর্টিকেল নাম্বার 5, আর্টিকেল 5 বা 5 নং যে ধারা আছে, সেই 5 নং ধারা কি বলে? যে এই 5 নং ধারা বলে যে কোনো দেশ যদি এই ন্যাটোতে স্বাক্ষরকারী যেই সমস্ত দেশ আছে তার মধ্যে যদি একটা দেশকেও আক্রমণ করে, তাহলে সমস্ত এই ন্যাটোতে যে স্বাক্ষরকারী দেশগুলি আছে তারা সবাই মিলে সেই আক্রমণকারী দেশকে আর কি সাহায্য করবে, আক্রান্ত দেশকে সাহায্য করবে, ঠিক আছে। ধরো সুইডেন হচ্ছে ন্যাটোর 32তম সদস্য, তাহলে সুইডেন যেহেতু এই ন্যাটোর সদস্য, তাই সুইডেন দেশের উপরে যদি কোনো দেশ আক্রমণ করে, তাহলে এই ন্যাটোর যে বাকি 31টি দেশ আছে তারা সকলে মিলে এই সুইডেনের পাশে এসে দাঁড়াবে এবং সুইডেনকে যথাসম্ভব তারা সাহায্য করবে, বোঝা গেল। দরকার পড়লে যেই দেশটি সুইডেনকে আক্রমণ করেছে সেই দেশকে আক্রমণও করবে, যেহেতু এর জন্য এটা হচ্ছে একটা সামরিক জোট, বোঝা গেল। কোনো দেশ যদি সুইডেনকে আক্রমণ করে বা যে কোনো এই ন্যাটোর সদস্যের উপরে আক্রমণ করে, তাহলে এই 32টি দেশ মিলে সেই দেশের উপরে আক্রমণ করবে। তাহলে এই জোটটি এর জন্যই এত শক্তিশালী, এই আর্টিকেল 5 এর জন্যই এতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইউক্রেন যেহেতু এই ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল, আর রাশিয়া সেটা চায় না যে ইউক্রেন এই ন্যাটোতে যোগ দেখ, ঠিক আছে। তাহলে এটার জন্যই যুদ্ধটা হয়। তাহলে আরেকটা জিনিস মনে রাখবে যে ন্যাটোর সম্পর্কে তোমরা অনেকটা জেনে গেছো। এবার আরেকটা পয়েন্ট শুধু, যে এই ন্যাটোর সদর দপ্তর কোথায় আছে, হেডকোয়ার্টার কোথায় আছে। তাহলে এটার সদর দপ্তর বা হেডকোয়ার্টার আমি এখানে লিখে দিচ্ছি, সদর দপ্তর, ঠিক আছে, সদর দপ্তর। এটা সদর দপ্তর কোথায় আছে?
মনে রাখবে, এখানে লিখে দিচ্ছি, সদর দপ্তর আছে হচ্ছে ব্রাজেলসে, ঠিক আছে, বেলজিয়ামের ব্রাজেলসে, বেলজিয়াম আমের ব্রাজিলসে, ঠিক আছে। তাহলে সদর দপ্তর কোথায়? বেলজিয়াম যে দেশ আছে, ইউরোপের একটি দেশ, সেই বেলজিয়াম দেশের রাজধানী হচ্ছে ব্রাজিলস, ঠিক আছে। তাহলে এই ব্রাজিলসেই কিন্তু এই ন্যাটোর সদর দপ্তর আছে বা হেডকোয়ার্টার আছে। তাহলে পরীক্ষা যদি আসে যে ন্যাটোর সদর দপ্তর কোথায় অবস্থিত, বেলজিয়ামের ব্রাজিলসে আছে। বোঝা গেল? তাহলে এই ছিল ন্যাটো সম্পর্কে বিস্তারিত আলোচনা, তোমরা এটা নোট করে রাখো, ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ। এবার দেখব যে কমিন ফর্ম, ঠিক আছে, কমিন ফর্ম সম্পর্কে এখন জানবো, ঠিক আছে। তাহলে এগুলি মুছে দিচ্ছি, পরে কমিন ফর্ম সম্পর্কে আলোচনা করছি। তাহলে এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারলে যে ন্যাটো কিসের জন্য গঠিত হয়েছিল, যে ন্যাটো ইউরোপের আমেরিকা যুক্তরাষ্ট্র যে পুঁজিবাদী দেশ ছিল, সেই পুঁজিবাদী দেশ মিলে একটা জোট গঠন করে যাতে সোভিয়েত ইউনিয়নকে, এই সমাজতন্ত্র যে মতাদর্শ, তাকে প্রতিরোধ করা যায়, ঠিক আছে, এক জোট হয়ে তার বিরুদ্ধে লড়বে আর কি। তাহলে ন্যাটো পর্যন্ত তো বুঝলে। তাহলে এগুলি যে ছিল, ফুলটন বক্তৃতা, তারপরে প্রতিরোধের নীতি, ট্রুম্যান নীতি, মার্শাল পরিকল্পনা, ন্যাটো, এই কয়েকটি যে ছিল, এটা ইউএসএ অর্থাৎ আমেরিকার দ্বারা কিন্তু প্রণীত হয়েছিল। আর আমেরিকা সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সমাজতান্ত্রিক যে দেশ সোভিয়েত ইউনিয়ন ছিল, ইউএসএসআর, তাকে প্রতিরোধ করার জন্য এগুলি কিন্তু করা হয়েছিল। এবার দেখব যে সোভিয়েত ইউনিয়ন কি আর চুপচাপ বসেছিল? সোভিয়েত ইউনিয়নও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রকে, পুঁজিবাদী দেশকে প্রতিরোধ করার জন্য তার বিরুদ্ধে পাল্টা অনেক জোট গঠন করেছিল। তার মধ্যে একটা হচ্ছে কমিন ফর্ম, কোমেকন, আর এখানে মল্টোভ পরিকল্পনা, ঠিক আছে। এই তিনটি সম্পর্কে পড়বো। এটা হচ্ছে ইউএসএসআর এর দ্বারা গৃহীত হয়েছিল। বোঝা গেল? তাহলে প্রথমে এখন দেখব কমিন ফর্ম সম্পর্কে, ঠিক আছে। দেখো, প্রথমে কমিন ফর্ম এর ফুল ফর্ম কি? এই যে কমিন ফর্ম, ঠিক আছে, এই কমিন ফর্মের ফুল ফর্ম হচ্ছে কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো, ঠিক আছে। কমিউনিস্ট ইনফরমেশন ব্যুরো হচ্ছে এই কমেকনের, ঠিক আছে, কমিন ফর্মের আর কি ফুল ফর্ম। আর এটা কিসের জন্য গঠিত হয় আগে বলো, এটা কবে গঠিত হয়? 1947 সালে, মনে রাখবে, ঠিক আছে। এখন ছোট ছোট এগুলি সব অল্প অল্প বুঝিয়ে দেবো, বুঝে যাবে। এটা গঠিত হয় 1947 সালে। কে গঠন করে? সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর, ঠিক আছে, মনে রাখবে। আর এটা কিসের জন্য গঠিত হয়? যে বিভিন্ন আর কি বিশ্বের মধ্যে যে বিভিন্ন কমিউনিস্ট দেশ ছিল অর্থাৎ সমাজতান্ত্রিক যে দেশগুলি ছিল, তাদের যে কাজকর্ম, ঠিক আছে, সমাজতান্ত্রিক, তাহলে লিখে দিচ্ছি বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির কাজকর্মের সমন্বয় সাধন, ঠিক আছে। তাহলে বিভিন্ন যে দেশ আছে পৃথিবীর মধ্যে, যেসব দেশের মধ্যে কমিউনিস্ট অর্থাৎ সমাজতান্ত্রিক মতাদর্শ ছিল, সেই কমিউনিস্ট যে পার্টি ছিল, ঠিক আছে, সেই যেসব দেশে কমিউনিস্ট পার্টি ছিল, সেই কমিউনিস্ট পার্টিতে যে কাজকর্ম, কীভাবে তারা ভালো মতো কাজ করলে কমিউনিস্ট আর কি মতাদর্শটা কীভাবে বিশ্বের মধ্যে ছড়াতে পারে, আরও প্রভাব বিস্তার করতে পারে, তাহলে সেই কাজের সমন্বয় সাধনের জন্যই, ঠিক আছে, আলো যাতে ভালোভাবে সেই কাজটা চলে, ঠিক আছে, কোঅপারেশন যাতে ভালো হয়, তার জন্যই কিন্তু এই কমেন ফর্ম আর কি কমিউনিকেশন ইনফরমেশন গঠন করা হয়েছিল। কার দ্বারা? ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দ্বারা 1947 সালে। বোঝা গেল? তাহলে এখন দেখো যে এই কোমেকনের ফুল ফর্ম হচ্ছে কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক
মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স, ঠিক আছে। এই কাউন্সিল ফর মিউচুয়াল ইকোনমিক অ্যাসিস্ট্যান্স এটা গঠিত হয় হচ্ছে 1949 সালে, এই ডেটটা মনে রাখবে, ঠিক আছে। আর এই যে কোমেকন এটা কেন গঠন করা হয়েছিল, এটা গঠন করা হয়েছিল, এটা কার দ্বারা গঠিত হয়েছিল, এই ইউএসএসআর এর দ্বারা, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দ্বারা। কেন গঠিত হয়েছিল, যে সমাজতান্ত্রিক যে দেশ ছিল সেই সমাজতান্ত্রিক দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদানের জন্য, ঠিক আছে। আর্থিক সহায়তা, আর্থিক সহায়তা প্রদান, আর্থিক সহায়তা প্রদান করার জন্যই কিন্তু এটা গঠিত হয়েছিল। আর এটা কার বিরুদ্ধে গঠিত হয়েছিল, আমি যে একটু আগে পড়েছিলাম মার্শাল পরিকল্পনা, সেই মার্শাল পরিকল্পনা কি ছিল, যে জর্জ মার্শাল দ্বিতীয় বিশ্বযুদ্ধে আর কি ইউরোপের যে অনেক যুদ্ধবিধ্বস্ত দেশগুলি ছিল তাদের অর্থনীতি এমনিতেই রসাতলে ছিল, তাহলে সেই অর্থনীতি যাতে আরো উন্নত হয় তার জন্য তাদেরকে আর্থিক দিক থেকে সাহায্য দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাহলে এই যে আর্থিক সহায়তা, তার দ্বারা কি হয়, যে তা ইউএসএ যদি কাউকে কোনো দেশকে আর্থিক সহায়তা দেয় তাহলে ইউএস এর অনুগামী হয়ে যাবে সেই দেশ। তার জন্য তাহলে ইউএস এর যে প্রভাব, তারা আর্থিক দিক থেকে সাহায্য করে তাদের প্রভাবকে বাড়াচ্ছে, তার জন্য ইউএসএস আরও কি করলো, যে এই মার্শাল পরিকল্পনার বিরুদ্ধে এই কমেকন এই জোটটি আর কি গঠন করলো। কিসের জন্য, যে সেও এখন আর্থিক সহায়তা দিবে এই তার প্রভাবকে বাড়ানোর জন্য, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ সমাজতান্ত্রিক যে মতাদর্শ তার প্রভাবকে বাড়ানোর জন্য আর্থিক সহায়তা এখন সোভিয়েত ইউনিয়নও আর কি প্রদান করবে, বোঝা গেল। তাহলে এটা একটা আর্থিক সহায়তা প্রদানের জন্য একটা পরিকল্পনা, সেটাই হচ্ছে কোমেকন। এবার দেখব যে মলটোভ পরিকল্পনা, ঠিক আছে। এই মলটোভ পরিকল্পনা কত সালে দেওয়া হয়, দেখো আগে এটা মুছে দিচ্ছি, তোমরা এগুলি কিন্তু সব নোট করে রাখবে, কারণ এগুলি সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট। দেখো এখন হচ্ছে মলটোভ পরিকল্পনা। এই মলটোভ পরিকল্পনা, এখানের মধ্যে মলটোভ যে ছিল, মলটোভ, এই মলটোভ কে ছিল, এই মলটোভ ছিল হচ্ছে ইউএসএসআর, অর্থাৎ সোভিয়েত যে ইউনিয়ন আছে, সোভিয়েত ইউনিয়ন এর বিদেশ মন্ত্রী ছিল, ঠিক আছে, বিদেশ মন্ত্রী। তাহলে এই মলটোভ কি করে, যে পূর্ব যে ইউরোপ আছে, পূর্ব ইউরোপ, ঠিক আছে, ইউরোপ মহাদেশের পূর্ব দিকটা কি, পূর্ব দিকের যে দেশগুলি আছে সেই পূর্ব ইউরোপের দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদানের জন্য, আর্থিক সহায়তা প্রদানের জন্য এই মলটোভ পরিকল্পনা ঘোষণা করে কত সালে, 1949 সালে, ঠিক আছে। তাহলে 1949 সালে ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের যে বিদেশ মন্ত্রী ছিল মলটোভ, তিনি 1949 সালে কি করে, যে পূর্ব ইউরোপের দেশগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে, এর জন্য ওই যে মার্শাল পরিকল্পনা ইউএসএ প্রণয়ন করছে, তার জন্য তার বিরুদ্ধে ইউএসএসআরও কি করলো, তার প্রভাবকে বিস্তারিত করার জন্য, টেক্কা দেওয়ার জন্য আমেরিকার সঙ্গে আর কি সোভিয়েত ইউনিয়ন, তারা দুজনে কি করছে, যে কার প্রভাব বিশ্বে বেশি তাকে দেখানোর জন্য কিন্তু যদি ইউএসএ এটা করে তার বিরুদ্ধে ইউএসএসআরও কিছু করে বসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে আর্থিক সহায়তা প্রদান করলো, এটাই হচ্ছে মলটোভ পরিকল্পনা। এদের বোঝা গেল। এবার দেখব হচ্ছে লাস্ট একটা পয়েন্ট, সেটা হচ্ছে বার্লিন অবরোধ, ঠিক আছে, এটা মনে রাখবে। তাহলে এগুলি সবগুলি মুছে দিচ্ছি, এখন লাস্ট একটাই পয়েন্ট বাকি আছে, সেটা হচ্ছে বার্লিন অবরোধ। যারা এখনো পর্যন্ত ভিডিওটি দেখছো ধৈর্য ধরে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। দেখো এবার হচ্ছে বার্লিন অবরোধ, এটা মুছে দিচ্ছি, তার জায়গায় এখন আরেকটা পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে বার্লিন অবরোধ। তাহলে এই বার্লিন অবরোধটা কি, আগে তোমরা জেনে রাখো যে বার্লিন কি, বার্লিন হচ্ছে জার্মানির ক্যাপিটাল অর্থাৎ রাজধানী হচ্ছে বার্লিন। এখন জার্মানি, ধরো এটা জার্মানি, ঠিক আছে, জার্মানি একটা দেশ, ঠিক আছে, ধরো এইটা একটা জার্মানি
ধরে নাও একটা দেশ, ঠিক আছে। তাহলে এই জার্মানি দেশ আমি কি বলেছিলাম যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তিতে ছিল হচ্ছে ইউএসএ, ফ্রান্স, ব্রিটেন আর সোভিয়েত ইউনিয়ন। আর অক্ষ শক্তিতে, ঠিক আছে, অক্ষ শক্তিতে ছিল হচ্ছে জাপান, জার্মানি আর ইটালি। তাহলে জাপান, জার্মানি আর ইটালি পরাজিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে। তাহলে জার্মানিও তো পরাজিত হয়। আর জার্মানির যে লিডার ছিল হিটলার, তিনি তো বিষ খেয়ে আত্মহত্যা করেন। তাহলে এই জার্মানি যে ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যায়। তারপরে এই জার্মানিকে কিন্তু ভাগ করা হয়, দুটি ভাগে ভাগ করা হয়, দুটি না, এখানের মধ্যে 4টি ভাগে ভাগ করা হয় জার্মানিকে, ঠিক আছে। জার্মানিকে 4টি ভাগে কিভাবে ভাগ করা হয়, যে এই পার্টটা চলে যায় ইউকের কাছে, এই পার্টটা চলে যায় ফ্রান্সের কাছে, ঠিক আছে, আর এটা চলে যায় ইউএসএ অর্থাৎ আমেরিকার কাছে, ঠিক আছে। ব্রিটেন বা ইউকে, ফ্রান্স আর ইউএসএ বা আমেরিকা, এরা এই পাঁচটা, অর্থাৎ এই যে সবটা, এই সবটাকে বলা হতো জার্মানির পশ্চিম জার্মানি। তোমরা যদি কোনো ম্যাপ দেখো তাহলে ম্যাপের উপরের দিকটা হয় নর্থ মানে উত্তর, নিচের দিকে হয় সাউথ অর্থাৎ দক্ষিণ, ডান পাশটা সবসময় হয় ইস্ট অর্থাৎ পূর্ব দিক, আর সবসময় বাঁ পাশটা হয় ওয়েস্ট অর্থাৎ পশ্চিম দিক, তাই তো। তাহলে এই দিক অনুসরণ করলে এই জার্মানির এদিকটা বাঁ পাশটা অর্থাৎ পশ্চিম দিক এটা, তাহলে এই যে পশ্চিম পাশটা এটাকে বলা হয় হচ্ছে পশ্চিম জার্মানি, পশ্চিম জার্মানি, ঠিক আছে, পশ্চিম জার্মানি। আর এই সবটা এটা হচ্ছে, এটা কি বলা হবে, পূর্ব জার্মানি, তাই তো। তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ভাগ করা হয় ইউকে, ফ্রান্স, ইউএসএ। আর এই পাঁচটা কার, এই পাঁচটা হচ্ছে মিত্র শক্তিতে আরেকটা কি দেশ ছিল, সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর, ঠিক আছে। এই ইউএসএসআর এর কাছে কিন্তু এই ভাগটা যায়, অর্থাৎ পূর্ব জার্মানি ইউএসএসআর, এর মধ্যে তার ক্ষমতা এসে পড়ে, তার সেইখানটায় সমস্ত কিছু দেখাশোনা করবে। এটা এখন ইউএসএ এর ভাগ, আর এটা ইউকে, ফ্রান্স আর ইউএসএ, ঠিক আছে। ধরতে গেলে এটা পশ্চিম জার্মানি, এটা পূর্ব জার্মানি, এটাকে বলা হয়। আর এই তিনটি দেশই কি, এই তিনটি দেশ হচ্ছে পুঁজিবাদী দেশ, আর এই সম্পূর্ণ হচ্ছে ইউএসএসআর অর্থাৎ সমাজতান্ত্রিক দেশ, ঠিক আছে, সমাজতান্ত্রিক মতাদর্শের বিশ্বাসী। তাহলে যেহেতু ইউএসএসআর দ্বিতীয় বিশ্বযুদ্ধে তার অনেক 1 কোটির মতো উপরে সৈন্য মারা যায়, অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হয় এই জার্মানির জন্যই। জার্মানিতে হিটলার ছিল, তারপরে ইটালিতে বেনিতো মুসোলিনি ছিল, তারা ছিল হচ্ছে ভূখণ্ড বিস্তারে বিশ্বাসী, তারা শুধু যুদ্ধ চায়, যুদ্ধ করে অন্য দেশের সীমানা দখল করবে। তাহলে যেহেতু জার্মানির জন্যই এত যুদ্ধ হয়, ইটালির জন্যই, সাম্রাজ্যবাদী দেশ, তারা শুধু আক্রমণ করে অন্য দেশের জমি গ্রহণ করবে, ঠিক আছে। তার জন্য বদলা নেওয়ার জন্য, ঠিক আছে, যেহেতু যুদ্ধ শেষ, এবার জার্মানির কাছ থেকে সমস্ত কিছু আদায় করবে। যেহেতু সোভিয়েত ইউনিয়ন আর মিত্র শক্তিরা জিতে গেছে, তারা এবার জার্মানির কাছ থেকে জার্মানিকে ভাগাভাগি করে তারা নিয়ে নিল। এবার ইউএসএসআর এই পূর্ব জার্মানি থেকে সমস্ত কিছু শোষণ করতে থাকলো, এখান থেকে শিল্প টিল্প যত আছে এখান থেকে নিয়ে নিজের দেশে চলে যেতে থাকলো। আর এখানের ফ্রান্স, ইউকে আর ইউএসএ তারাও এখানে শাসন করতে থাকলো। আর এখানের মধ্যে কিন্তু একটা সময়ে দেখা যায় যে এই পাঁচটা পুঁজিবাদী, এখানে তো পুঁজিবাদী দেশগুলি আছে, তাহলে এই পাঁচটা উন্নত হতে থাকে অর্থনৈতিক দিক থেকে, আর এটা অউন্নত হতে থাকে, এটা ডাউন হতে থাকে, ঠিক আছে। এটার এই পাঁচটার উন্নতি হয়ই না, কারণ কি, এখানে সমাজতান্ত্রিক, এটা সমাজতন্ত্রের বিশ্বাসী ছিল, ইউএসএসআর এর দখলে ছিল, এখানে কোনো বেরোজগার বেশি ছিল, ঠিক আছে, কর্মসংস্থান এখানে ছিল না। এর জন্য কি হয়, আর শোষণ করছিল শুধুমাত্র ইউএসএসআর, কোনো অর্থনৈতিক উন্নতি এখানে হচ্ছিল না। তার জন্য এখান থেকে 1961 সালে দেখা যায় যে এখান থেকে শুধু সবাই, এখানে যত লোক সংখ্যা ছিল সবাই শুধু এই পূর্ব জার্মানি থেকে পশ্চিম জার্মানিতে চলে যাচ্ছে, ঠিক আছে। 1961 সালে দেখা যায় 1945 সালের পর থেকে, যুদ্ধ শেষ হওয়ার পরে 1961 সাল পর্যন্ত 35 লাখ, ঠিক আছে, 35 লাখ মানুষ এখান থেকে এখানে চলে এসছে। কিসের জন্য, যেখানে কর্মসংস্থান নেই, কি করবে মানুষ, এখানে থাকবে না, তাই তো, সবাই এখানে আসছে। তার জন্য একটা, তোমরা জানো যে বার্লিনের দেওয়াল তুলে দেওয়া হয়, ঠিক আছে, যাতে এখান থেকে এখানে মানুষ না আসতে পারে,
তার জন্য সোভিয়েত ইউনিয়ন কি করে যে এখানে একটা আর কি দেওয়াল তুলে দেয়। বোঝা গেল? তাহলে এখানে যেহেতু আমরা বার্লিন অবরোধ সম্পর্কে জানার চেষ্টা করছি, তোমাদেরকে বলবো এখন যে এই অবরোধটা কি। দেখো, তাহলে এটা সম্পূর্ণ ইউএসএসআর এর দখলে ছিল। আর দেখো, ভাগ হওয়ার সময় যে এই জার্মানির, এই সম্পূর্ণ জার্মানির যে ক্যাপিটাল কি ছিল, বার্লিন, বার্লিনটা কিন্তু এখানে ছিল। বোঝা গেল? তাহলে বার্লিনটা কোথায় আছে? পূর্ব জার্মানিতে। ঠিক আছে, এই সবটা ইউএসএসআর অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের দখলে ছিল। আর বার্লিনটাকেও কিন্তু পরে ভাগ করা হয়, এমন না যে শুধু জার্মানিকে ভাগ করা হয়। এই জার্মানির যে রাজধানী বার্লিন, এই বার্লিনকেও কিন্তু এরকম 4টা ভাগে ভাগ করা হয়। একটা ভাগ হয়ে যায় এখানে ইউএসএসআর, আর এখানে 3টা, 1টা 2টা 3টা, এই বার্লিনকেও 3টা ভাগে ভাগ করে এখানে এটা হচ্ছে ইউকে, এখানে ফ্রান্স, এখানে ইউএসএ, অর্থাৎ এখানেও 2টি ভাগ হয়ে যায়, এখানে পুঁজিবাদী আর এখানে সমাজতান্ত্রিক দেশ। তাহলে যেহেতু দেখো এই বার্লিনের যে এতটুকু অংশ ইউএসএ অর্থাৎ পুঁজিবাদী দেশগুলি যা আছে, ফ্রান্স, ইউকে আর ইউএসএ, এই দেশগুলির জনসংখ্যা অনেকে এখানে বসবাস করে। এখানের মধ্যে যে খাদ্য, এখানের মধ্যে যে বিদ্যুৎ, সেটা কোত্থেকে যায়? এই পশ্চিম যে জার্মানি ছিল না, এই পশ্চিম জার্মানি থেকে রেল লাইন, বিমানের মাধ্যমে এই পাশটা কিন্তু এই পশ্চিম জার্মানিরই পার্ট। ঠিক আছে, জার্মানিকে তো ভাগ করা হয়ই, এই পাশটা পশ্চিম জার্মানি, এই পাশটা পূর্ব জার্মানি। আর এই বার্লিন যে রাজধানী ছিল, এটাকেও ভাগ করা হয়। এইটুকু জায়গা হচ্ছে এই পশ্চিম জার্মানির, আর এই বার্লিনের এই পাশটা সোভিয়েত ইউনিয়নের। তাহলে এই পাশের মধ্যে যে পশ্চিম জার্মানির লোকেরা ছিল এই বার্লিনের, পশ্চিম বার্লিনে, এখানের মধ্যে খাদ্য সব এখানে রেল লাইনের মাধ্যমে, বিমানের মাধ্যমে পাঠানো হতো। কিন্তু যখন এই পুঁজিবাদী দেশগুলা মিলে এটা বলে যে আমরা 1948 সালে এটা বলে যে আমরা কি করব এখন, যে এটাকে একটা দেশে রাষ্ট্র পরিণত করবে। ঠিক আছে, এই পুঁজিবাদী দেশগুলি মিলে এই জায়গাটাকে, পূর্ব জার্মানি, পশ্চিম জার্মানি আছে, এটাকে একটা রাষ্ট্রে পরিণত করবে। তাহলে তখন সোভিয়েত ইউনিয়ন কিন্তু আতঙ্কিত হয়ে যায়। তার জন্য কি করে যে সে তখনই সমস্ত যে রেল ছিল, রেল লাইন ছিল, ঠিক আছে, বিদ্যুতের যে লাইন ছিল, সব কেটে দেয়। তাই তো? তাহলে এখন এই যে পশ্চিম বার্লিন আছে, এই পশ্চিম বার্লিনটা কি আসলে এই পশ্চিম জার্মানিরই অংশ। তাহলে এখন কি করবে? এখানের মধ্যে তো কোনো খাদ্য টাদ্য কিছু যেতে পারছে না, বিদ্যুৎ কিছু সরবরাহ হচ্ছে না, এখানে সব রেল লাইন সব কেটে দিয়েছে এই সোভিয়েত ইউনিয়ন। তারপরে কি হয় যে তখন আমেরিকার যে এখানে আমেরিকার যে রাষ্ট্রপতি ছিল ট্রুম্যান, সরাসরি যুদ্ধে আর যেতে চায়নি, যে যদি যুদ্ধে যেতে চায় আবার যুদ্ধ হবে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বর্তমানে শেষ হলো, এখন যদি আবার যুদ্ধ হয় তাহলে কি হবে? এত যুদ্ধ আর এখন আর কেউ চাচ্ছে না। তাহলে এখন কি করলো যে তারা এখন এখান থেকে পশ্চিম জার্মানি থেকে এয়ার লিফটের মাধ্যমে অর্থাৎ বিমানের মাধ্যমে কি করা হলো, যে সমস্ত যে জ্বালানি, খাদ্য সমস্ত কিছু সরবরাহ করা হলো এয়ার লিফটের মাধ্যমে, বিমানের মাধ্যমে। এখান থেকে ডাইরেক্ট পশ্চিম জার্মানি থেকে ডাইরেক্ট উড়ে গিয়ে এই পশ্চিম বার্লিনে গিয়ে সমস্ত খাদ্যটাদ্য দিল। এমন করে প্রায় এক বছর এমন চলে। ঠিক আছে, এক বছর চলতে চলতে তারপরে সোভিয়েত ইউনিয়নও বুঝতে পারলো যে না, এই বার্লিনে অবরোধ রেখে কোনো লাভ নেই। ঠিক আছে, এই রেল লাইন যত রাস্তা আছে সমস্ত অবরোধ করে দিল, যাতে খাদ্যরাদ্য কিচ্ছু না আসতে পারে, করে কোনো লাভ হচ্ছে না। এয়ার লিফটের মাধ্যমে, বিমানের মাধ্যমে সব তো পৌঁছে দিচ্ছে। তারপরে এক বছর পরে এই অবরোধকে প্রতিরোধ করা হয়। ঠিক আছে, অবরোধ আর থাকে না। সেটা কত সালে মনে রাখবে? 1949 সালের 12ই মে। 12ই মে পরে কি করা হয় যে 1948 সালে তো এই অবরোধ ঘোষণা হয়। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে এই বার্লিন অবরোধ কত সালে করা হয়, মনে রাখবে 1948 সালে কিন্তু এই বার্লিন অবরোধ ঘোষণা করা হয়। সোভিয়েত ইউনিয়ন বার্লিনের সমস্ত, এখান থেকে বার্লিন থেকে এই পশ্চিম ইউরোপের সমস্ত রেল, সমস্ত বিদ্যুৎ লাইন সব কেটে দেয়। ঠিক আছে, তারপরে সেটা তুলে দেওয়া হয় যে আর এয়ার লিফটের মাধ্যমে, বিমানের মাধ্যমেই যেহেতু খাবার সমস্ত কিছু জ্বালানি দ্রব্য পাঠানো হচ্ছে। তারপরে এক বছর পরে 1948 সালের এক বছর পরে 1949 সালে 12ই মে কি করা হয়, এই যে অবরোধ এটা তুলে দেওয়া হয়। ঠিক আছে, এটা প্রত্যাহার করা হয়। মনে রাখবে যে বার্লিন অবরোধ কবে করা হয়? 1948,
বার্লিন অবরোধ কবে তুলে নেওয়া হয় বা প্রত্যাহার করা হয় 1949 সালের 12ই মে। এই ডেটটা মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই ছিল আজকের আলোচনা। আজকে কিন্তু অনেক কিছু আলোচনা করলাম, সমস্ত কিছু মাথায় ঢুকিয়ে রাখবে। আর এগুলি যা লিখালাম এগুলি তোমরা খাতায় লিখে লিখে বারবার প্র্যাকটিস করবে, বারবার পড়বে, ঠিক আছে। রিভিশন না দিলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে এটা ঠান্ডা যুদ্ধের দ্বিতীয় পার্ট, আরও আছে, ঠিক আছে। নেক্সট তৃতীয় পার্টে আরও কিছু আলোচনা করব, ঠিক আছে। আরও ওয়ার্স চুক্তি সোভিয়েত ইউনিয়ন গঠন করে এ সম্পর্কে আরও তোমাদের পড়তে হবে, ঠিক আছে। তাহলে যারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমাদের এই ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে অবশ্যই লিখে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো। আর যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনে ক্লিক করে রাখো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।